Hi everyone, it's Orgo. Welcome back to my channel, The Realm of Literature. আজকে আমরা শুরু করব দ্য রেনেসাঁ পিরিয়ড। আমরা আগে ধাপে ধাপে ওল্ড ইংলিশ লিটারেচার এবং মিডল ইংলিশ লিটারেচার কমপ্লিট করেছি, তাই যারা ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ আগে ভিডিওগুলো দেখে এসো। আমি ডেসক্রিপশনে পুরো প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। চলো শুরু করা যাক। সো ইন্ট্রোডাকশন কি বলছে? এন্ড অফ দ্য ওয়ার অফ রোজেস 1485, রাইজ অফ টিউডার ডাইনেস্টি। 1485-এ ওয়ার অফ রোজ শেষ হয়েছিল এবং টিউডার ডাইনেস্টি শুরু হয়েছিল। উইলিয়াম ক্যাক্সটন ইন্ট্রোডিউসড প্রিন্টিং প্রেস ইন ইংল্যান্ড অ্যান্ড পাবলিশ লে মর্টে ডি আর্থার। উইলিয়াম ক্যাক্সটন প্রিন্টিং প্রেস যখন ইংল্যান্ডে নিয়ে আসেন, তারপরে তিনি লে মর্টে ডি আর্থার কিন্তু প্রিন্ট করেছিলেন। ক্রিস্টোফার কলম্বাস ডিসকভার্ড দ্য নিউ ওয়ার্ল্ড, বিগিনিং অফ জিওগ্রাফিক্যাল এক্সপ্যানশন। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস নতুন জগৎ আবিষ্কার করেন। রেনেসাঁ ইকুয়াল টু রিবার্থ অফ লার্নিং, কালচার, হিউম্যানিজম রিচ ইটস পিক ইন ইংল্যান্ড ডিউরিং এলিজাবেথ I। রেনেসাঁ মানে কিন্তু রিবার্থ, মানে পুনরায় রিভাইভাল হচ্ছে। লার্নিং, কালচার, হিউম্যানিজম, এই সময় এগুলো ইংল্যান্ডে একদম পিকে হয়েছে বা পিনাকল, মানে একদম এর হাইয়েস্ট লেভেলে পৌঁছে গেছিল এলিজাবেথ I-এর রাজত্বকালে। হেনরি VIII ব্রোক উইথ দ্য রোমান ক্যাথলিক চার্চ অ্যান্ড এস্টাবলিশ দ্য চার্চ অফ ইংল্যান্ড, অ্যাংলিকান চার্চ। হেনরি VIII তিনি হচ্ছে রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে গিয়ে চার্চ অফ ইংল্যান্ড এস্টাবলিশ করেন, যেটা অ্যাংলিকান চার্চ নামে পরিচিত। দ্য রেফরমেশন ট্রান্সফর্মড ইংল্যান্ডস রিলিজিয়াস, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল আইডেন্টিটি। যে রেফরমেশন হয়েছিল তার ফলে ইংল্যান্ডের রিলিজিয়াস, পলিটিক্যাল, কালচারাল আইডেন্টিটি অনেক চেঞ্জ হয়ে গেছিল। মনাস্ট্রিজ ওয়ার ডিজলভড, এন্ডিং দেয়ার রোল অ্যাজ সেন্টার অফ লার্নিং। আগে যেরকম কোনো কিছু শেখার ক্ষেত্রে মোনাস্ট্রি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এই সময় থেকে কিন্তু মোনাস্ট্রি ছিল না। নেক্সট কি বলছে? মার্টিন লুথার্স 95 থেসিস মার্ক দ্য বিগিনিং অফ দ্য প্রোটেস্ট্যান্ট রিফরমেশন। মার্টিন লুথারের যে 95টা থেসিস 1517 সালে, এটা কিন্তু প্রোটেস্ট্যান্ট রিফরমেশন স্টার্ট করেছিল। এরাসমাস প্রমোটেড হিউম্যানিজম, ক্লাসিক্যাল লার্নিং এন্ড ক্রিটিসাইজড চার্চ করাপশন। এরাসমাস হিউম্যানিজম, ক্লাসিক্যাল লার্নিং এবং চার্চ করাপশন বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলেছিলেন এবং প্রমোট করেছেন হিউম্যানিজম, ক্লাসিক্যাল লার্নিংকে। জিন ক্যালভিন স্ট্রেংথেড প্রোটেস্ট্যান্টিজম অ্যান্ড ইনফ্লুয়েন্স পিউরিটানিজম। জিন ক্যালভিন কিন্তু প্রোটেস্ট্যান্টিজমকে আরো বেশি শক্তিশালী করেছেন এবং পিউরিটানিজমকে ইনফ্লুয়েন্স করেছেন। রেনেসাঁ এমফাসাইজড হিউম্যানিজম, ম্যান, রিজন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফ্রিডম বিকাম সেন্ট্রাল। রেনেসাঁ কিন্তু এই হিউম্যানিজমকে এমফাসাইজ করেছিল, উৎসাহ দিয়েছিল, এবং এর ফলে কি হয়েছিল? মানুষ, রিজন মানে কারণ, অ্যান্ড যে ইন্ডিভিজুয়াল ফ্রিডম, এটা কিন্তু আসল জিনিস হয়ে উঠেছিল রেনেসাঁর সময়। রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং অ্যান্ড নিও প্লেটোনিজম। এই এলিজাবেথান I মানে রেনেসাঁর সময় ক্লাসিক্যাল যে লার্নিং, যেমন গ্রিক, রোমান, এগুলো কিন্তু পুনরায় রিভাইভাল হয়েছিল, যার সাথে সাথে নিও প্লেটোনিজমও কিন্তু রিভাইভাল হয়েছিল। গ্রোথ অফ সায়েন্টিফিক থিঙ্কিং। কোপারনিকাস হেলিওসেন্ট্রিক থিওরি, গ্যালিলিও সাপোর্টেড হেলিওসেন্ট্রিজম, উইলিয়াম হার্ভেক সার্কুলেশন অফ ব্লাড। যদি সায়েন্টিফিক দিক থেকে দেখতে হয়, কোপারনিকাস এই সময় যে হেলিওসেন্ট্রিক থিওরি দিয়েছিল, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং সূর্য কেন্দ্রে রয়েছে, গ্যালিলিও সেটাকে সাপোর্ট করেছিল। উইলিয়াম হার্ভে কি করেছিল? যে রক্ত সংবহন তন্ত্র বা ব্লাড সার্কুলেশন থিওরি দিয়েছিল। নেক্সট, গ্রেট অ্যাডভান্সেস ইন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, থার্মোমিটার, কম্পাস, ক্লক, এগুলো কিন্তু এই সমস্ত ডিভাইস আবিষ্কৃত হয়েছিল। লিটারেচার শিফটেড ফ্রম রিলিজিয়াস অথরিটি টু ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, রিজন অ্যান্ড হিউম্যান নেচার। আগে লিটারেচার যেরকম ধার্মিক অথরিটির উপর বেস করে লেখা হতো, এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেক একজন ব্যক্তি একটা এক্সপিরিয়েন্স, রিজন, হিউম্যান নেচার, এগুলোর উপর বেস করে লেখা শুরু হতে লাগলো। এক্সপেরিমেন্টেশন উইথ নিউ লিটারি ফর্মস অ্যান্ড জনরাস। এই সময় নতুন লিটারি ফর্ম এবং জনরা এইসবগুলো নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট হতে লাগলো। ইংল্যান্ড ডেভেলপড এ স্ট্রং ন্যাশনাল আইডেন্টিটি অ্যান্ড বিকাম এ মেজর সি পাওয়ার। এই সময় কিন্তু ইংল্যান্ড একটা স্ট্রং ন্যাশনাল আইডেন্টিটি এবং সি পাওয়ার হয়ে গেছিল। ডিফিট অফ স্প্যানিশ আর্মাডা 1588 স্ট্রেংথেন্ড ইংলিশ ন্যাশনালিজম। স্প্যানিশ আর্মাডা 1588 সালে ডিফিট হয়েছিল এবং ইংলিশ ন্যাশনালিজমকে আরো শক্তিশালী করে তুলেছিল। রাইজ অফ লন্ডন অ্যাজ দ্য কালচারাল অ্যান্ড পলিটিক্যাল সেন্টার। লন্ডন কিন্তু কালচারাল এবং পলিটিক্যাল সেন্টার হয়ে গেছিল। ওপেনিং দ্য ফার্স্ট পাবলিক থিয়েটার লেড টু দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ ড্রামা। 1976 সালে যে প্রথম পাবলিক থিয়েটার সেটা ওপেন হয়েছিল, যেটা ধীরে ধীরে গোল্ডেন এজ, কিসের? ইংলিশ ড্রামার গোল্ডেন এজের দিকে নিয়ে গেছিল। গ্রোথ অফ মডার্ন ইংলিশ অ্যাজ এ ন্যাশনাল লিটারি ল্যাঙ্গুয়েজ। মডার্ন ইংলিশ আস্তে আস্তে ন্যাশনাল লিটারি ল্যাঙ্গুয়েজ হয়ে উঠলো। রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল কনফ্লিক্ট কন্টিনিউড। পিউরিটান্স কাউন্টার রিফরমেশন, গানপাউডার প্লট, এসেক্স রেবেলিয়ন, এই সমস্ত প্লটস গুলো কিন্তু হয়েছিল। মেজর রেনেসাঁ রাইটার কারা ছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, জন ওয়েবস্টার, এডমন্ড স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি, জন ডান, জন মিল্টন, ফ্রান্সিস বেকন, থমাস ন্যাশ, স্যার ওয়াল্টার অ্যালে, থমাস ব্রাউন, রিচার্ড হুকার, এরা ছিলেন। অথরাইজড কিং জেমস বাইবেল 1611 বিকেম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রোজ ওয়ার্ক অফ ইংলিশ। কিং জেমস বাইবেল কিন্তু গ্রেটেস্ট প্রোজ হয়েছিল এই সময়। অথরাইজড বাইবেল 1611 সালে কিং জেমস যে বাইবেল, সেটা কিন্তু একটা গ্রেটেস্ট প্রজ ওয়ার্ক হিসেবে ধরা হয় ইংলিশের। সেন্ট্রাল রেনেসাঁ থিম কি ছিল? হিউম্যানিজম, ইন্ডিভিজুয়ালিজম, রিজন, এক্সপ্লোরেশন, সায়েন্স, রিলিজিয়ন, কিংশিপ, লাভ, আইডেন্টিটি, ফ্রিডম অ্যান্ড নেচার অফ ম্যান। চলেছে রেনেসাঁ পোয়েট্রি। রেনেসাঁ পোয়েট্রি কম্বাইন্ড মেডিভেল ট্র্যাডিশন অফ হিউম্যানিজম উইথ হিউম্যানিজম অ্যান্ড ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্সেস। এই যে হিউম্যানিজম এবং ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্সকে কিন্তু কম্বাইন করেছিল মেডিভেল ট্র্যাডিশনের সঙ্গে। স্যার ফিলিপ সিডনি ওয়াজ দ্য আইডিয়াল রেনেসাঁ জেন্টলম্যান। আদর্শ রেনেসাঁ জেন্টলম্যান হিসেবে স্যার ফিলিপ সিডনিকে ধরা হয়। তার মেজর ওয়ার্ক কি? অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, যেটা ছিল ফার্স্ট গ্রেট ইংলিশ সনেট সিকোয়েন্স। আর্কেডিয়া প্রমোট রোম্যান্স
with poems and songs. Petrarch greatly influenced English Renaissance sonnet. Petrarch কিন্তু ইংলিশ রেনেসাঁ সনেটকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছিল। Tortle's Miscellany 1557 first important anthology of English Renaissance poetry. English Renaissance poetryতে first important anthology হয়ে গেছিল Tortle's Miscellany. Sir Thomas Watt and Henry Howard, Earl of Surrey, introduced the Petrarchan sonnet into English. Sir Thomas Watt, Henry Howard, Earl of Surrey এনারা কিন্তু ইংলিশে পেট্রাকান সনেটকে কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন। মেজর থিমস কি ছিল? লাভ, বিউটি, টাইম চেঞ্জ বা মিউটেবিলিটি, ট্রানজিয়েন্স, লস, সলিটিউড, নেচার ইত্যাদি। Watt's famous poem কি ছিল? They flee from me, I find no peace. Next কি বলছে? Renaissance poetry emphasized personal emotions more than medieval poetry. Renaissance poetry কিন্তু personal emotion কে medieval poetry তুলনায় বেশি emphasize বা গুরুত্ব দিয়েছিল। Edmund Spenser was the greatest Elizabethan poet after Chaucer. Edmund Spenser চসারের পরে কিন্তু বেস্ট গ্রেটেস্ট এলিজাবেথান পোয়েট হয়ে উঠেছিলেন। স্পেন্সার তিনটে মেজর ওয়ার্ক লিখেছিল। দ্য ফেয়ারি কুইন, এটা গ্রেটেস্ট এলিজাবেথান এপিক ছিল। দ্য শেফার্ডস ক্যালেন্ডার অ্যান্ড এপিথ্যালামিয়ন। দ্য ফেয়ারি কুইন এটা অ্যালিগরিক্যাল এপিক। এটা কার প্রতি ডেডিকেটেড হয়েছিল? কুইন এলিজাবেথ ওয়ান। ইন্সপায়ার্ড বাই কিং আর্থার লেজেন্ডস। কিং আর্থার লেজেন্ডের দ্বারা কিন্তু ইন্সপায়ার্ড ছিল। আর ইনফ্লুয়েন্সড বাই চসার, ম্যালোরি, হোমার, ভার্জিল, অ্যারিস্টো এদের দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্সড হয়েছিল। সেলিব্রেট 6 ভার্চুস: হোলিনেস, টেম্পারেন্স, চেস্টিটি, ফ্রেন্ডশিপ, জাস্টিস, কার্টসি। এই 6টা ভার্চুকে সেলিব্রেট করে। স্পেন্সার ইনফ্লুয়েন্সড দ্য স্পেন্সার ইন স্ট্যাঞ্জা ইনটু ইংলিশ পোয়েট্রি। স্পেন্সার ইংলিশ পোয়েট্রিতে স্পেন্সার ইন স্ট্যাঞ্জা ইন্ট্রোডিউস করেছিলেন। ইম্পর্টেন্ট আইডিয়াস ইন স্পেন্সার কি কি ইম্পর্টেন্ট আইডিয়া ছিল? অ্যালেগরি, ন্যাশনালিজম, হেরোইজম, মোরালিটি, রিলিজিয়ন, কলোনিয়ালিজম, মিউটাবিলিটি ইত্যাদি। রেনেসাঁ পোয়েট্রি mark the revival of epic and sonnet in English literature. রেনেসাঁ পোয়েট্রি কিন্তু ইংলিশে যে এপিক মানে মহাকাব্য এবং সনেটের রিভাইভাল এটা কিন্তু মার্ক করেছিল। নেক্সট চলে আসি রেনেসাঁ ড্রামা, রাইজ অফ রেনেসাঁ ড্রামা। দ্য রেনেসাঁ উইটনেস দ্য র্যাপিড ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা বিফোর দ্য এমার্জেন্স অফ উইলিয়াম শেক্সপিয়ার। রেনেসাঁর সময় ইংলিশ ড্রামা কিন্তু র্যাপিড ডেভেলপমেন্ট হয়েছিল উইলিয়াম শেক্সপিয়ারের পূর্বে। দ্য ইউনিভার্সিটি উইটস প্লেড এ সিগনিফিকেন্ট রোল ইন ট্রান্সফর্মিং ইংলিশ থিয়েটার ইন্টু পপুলার লিটারি ফর্ম। ইংলিশ থিয়েটারকে একটা পপুলার লিটারি ফর্মে ট্রান্সফর্ম করার জন্য কিন্তু ইউনিভার্সিটি উইটসের হাত ছিল। দ্য রেনেসাঁ ড্রামা রিচড ইটস হাইয়েস্ট অ্যাচিভমেন্ট ডিউরিং এলিজাবেথান এজ হুইচ ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ ড্রামা। ইংলিশ লিটারেচারে ইংলিশ ড্রামার গোল্ডেন এজ বলা হয় এলিজাবেথান এজকে, যেটা হাইয়েস্ট পিকে পৌঁছে গেছিল সেই জন্য। নেক্সট হচ্ছে রেনেসাঁ ড্রামার ক্ষেত্রে ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস হচ্ছে একটা গ্রুপ অফ স্টুডেন্টস ছিল যারা ইউনিভার্সিটি থেকে এডুকেশন নিয়েছিল। কোন ইউনিভার্সিটি? অক্সফোর্ড এন্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটি। দ্য মেজর মেম্বার্স কারা ছিল? জন লিলি, ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন, জর্জ পিল, থমাস ন্যাশ, থমাস লজ এন্ড থমাস কিড। এই থমাস কিড কিন্তু কে ধরা হয় এই গ্রুপের মধ্যে, কিন্তু তিনি কিন্তু কোনো ইউনিভার্সিটির আন্ডারে ছিলেন না। দে রিভাইভড ক্লাসিক্যাল ড্রামাটিক ট্র্যাডিশন and adapted them suit the English stage. They breathed new life into classical models and attracted wider audience. তারা ক্লাসিক্যাল মডেলের ক্ষেত্রে নতুন জীবন প্রদান করেছিল এবং একটা অনেক বেশি অডিয়েন্স কিন্তু অ্যাট্রাক্ট করতো এবং ক্লাসিক্যাল ড্রামাটিক ট্র্যাডিশনকে কিন্তু রিভাইভ করেছিল পুনরায়, কারণ রেনেসাঁ মানে তো রিভাইভাল চলছে। দেয়ার ড্রামাটিক ইনোভেশন প্রিপেয়ার্ড দ্য ফাউন্ডেশন ফর উইলিয়াম শেক্সপিয়ার। এদের যে ড্রামাটিক ইনোভেশন এইটাই কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের জন্য একটা ফাউন্ডেশন বা বেস তৈরি করে দিয়েছিল। নেক্সট হচ্ছে সোর্সেস অফ রেনেসাঁ ড্রামা। কোথা কি সোর্স ছিল? দুটো সোর্স ছিল, ক্লাসিক্যাল সোর্স আর নেটিভ ইংলিশ সোর্সেস। ক্লাসিক্যাল সোর্সের মধ্যে রেনেসাঁ কমেডি ওয়াজ mainly derived from the works of Roman dramatist Terence and Plautus. এই দুজনের ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। Renaissance tragedy was largely influenced by the tragedies of Seneca. Renaissance tragedy কোথা থেকে ইনফ্লুয়েন্স ছিল? Senecan tragedy থেকে। Greek drama also exerted an indirect influence on both comedy and tragedy. Greek drama কিন্তু পরোক্ষভাবে কিন্তু কমেডি আর ট্র্যাজেডি উভয়ের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। নেটিভ ইংলিশ সোর্সেস কি কি ছিল? মিরাকল প্লেস, মিস্ট্রি প্লেস, মোরালিটি প্লেস, কোর্ট ইন্টারলিউডস ইত্যাদি। এই ট্র্যাডিশনগুলো কিন্তু হিউমার, মিউজিক, ডান্স, ব্যালাড, অ্যালেগরি, সিম্বলিজম এগুলো কন্ট্রিবিউট করেছিল। রেনেসাঁ ড্রামার ক্যারেক্টারিস্টিক কি বলা যায়? রেনেসাঁ ড্রামা contributed classical influence with native English dramatic tradition, যেটা বললাম যে কম্বাইন করেছিল ক্লাসিক্যাল এবং নেটিভ ইংলিশ ড্রামাটিক ট্র্যাডিশনকে। ইট রিফ্লেক্টেড দ্য স্পিরিট অফ ইংলিশ ন্যাশনালিজম, প্রোটেস্ট্যান্টিজম। এটা যে ইংলিশের ন্যাশনালিজম, প্রোটেস্ট্যান্টিজমকে রিফ্লেক্ট করেছিল। বোথ এডুকেটেড ক্লাস অ্যান্ড জেনারেল পাবলিক ওয়াজ অ্যাপিলড বাই দিস। এই যে রেনেসাঁ ড্রামা এটা যে শিক্ষিত সমাজ এবং সাধারণ মানুষ উভয়কে কিন্তু অ্যাট্রাক্ট করেছিল। ইট ডেভেলপ র্যাপিডলি ইন বোথ লিটারি কোয়ালিটি অ্যান্ড থিয়েট্রিক্যাল পারফরমেন্স। এটা লিটারি কোয়ালিটি এবং থিয়েট্রিক্যাল পারফরমেন্সে কিন্তু র্যাপিড ডেভেলপ করেছিল। নেক্সট হচ্ছে জন হেউড। জন হেউড wrote the 4 pp which serve as a link between medieval morality play and realistic ইংলিশ কমেডি। রিয়েলিস্টিক ইংলিশ কমেডি ও মেডিভেল মোরালিটি প্লের মধ্যে একটা ব্রিজ ছিল। জন হেউডের লেখা দ্য 4 pp। এটা একটা ডিবেট প্লে ছিল যেখানে পার্মার, পার্ডনার, পথিকারি অ্যান্ড a peddler ছিল। He also wrote the play of the weather, যেখানে জুপিটারকে সেন্ট্রাল ক্যারেক্টার করা হয়েছে। The language of the play of the weather forms an important bridge between Middle English and early modern English. Middle English এবং early modern English এর মধ্যে একটা ব্রিজ ছিল play of the weather. Though it's similar to Jacobean mask in form, the play of the weather differs in purpose. যদিও এটা দেখতে কিন্তু Jacobean mask-এর মতোই হয়, কিন্তু এটা কিন্তু আলাদা উদ্দেশ্যে ছিল। Early Tudor drama, Fulgens and Lucrece by Henry Medwell is regarded one of the finest early Tudor interludes. Finest early Tudor interludes বলতে কিন্তু Fulgens and Lucrece-কে বোঝায়, যেটা লিখেছিল হেনরি মেডওয়েল। Ralph Royster Doyster by Nicholas Udall is generally regarded as the first English comedy. First English comedy কোনটা ছিল? Ralph Royster Doyster by Nicholas Udall, ভীষণ ইম্পর্টেন্ট। গর্বডাক by Thomas Sackville is generally regarded as the first English tragedy. First English tragedy কোনটা ছিল? Thomas Sackville এর লেখা গর্বডাক। Game or Gurton's Needle introduced domestic farce into English drama.
এই যে নিডলের মাধ্যমে কিন্তু ইংলিশ ড্রামাতে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল। ডেভেলপমেন্ট কি আর্লি ইংলিশ ড্রামা গ্রাজুয়ালি মুভড বিয়ন্ড ডিরেক্ট ইমিটেশন অফ ক্লাসিক্যাল মডেল। ইংলিশ প্লেরাইটস ইনক্রিজিংলি ইউজ নেটিভ ইংলিশ ক্যারেক্টার্স অ্যান্ড সেটিংস। ইংলিশ প্লেরাইট কিন্তু নেটিভ ইংলিশ ক্যারেক্টার এবং সেটিং কিন্তু বাড়িয়েছিল, এবং আর্লি যে ইংলিশ ড্রামা যেটা ধীরে ধীরে মুভ হচ্ছিল ক্লাসিক্যাল মডেলে কপি শুধু নয়, ধীরে ধীরে নিজের ইউনিকনেস সেটাও কিন্তু আনছিল। গর্ভোডাক পপুলারাইজড ব্ল্যাঙ্ক ভার্স উইচ লেটার বিকেম দ্য স্ট্যান্ডার্ড মিটার অফ এলিজাবেথ অ্যান্ড জেকোবিয়ান ড্রামা। একটা পপুলার ব্ল্যাঙ্ক ভার্স ছিল গর্ভোডাক, যেটা পরে কিন্তু স্ট্যান্ডার্ড মিটার হয়ে উঠেছিল এলিজাবেথ এবং জেকোবিয়ান ড্রামার ক্ষেত্রে। ক্লাসিক্যাল লিটারেচার কন্টিনিউ টু ইনফ্লুয়েন্স ইংলিশ লিটারেচার ফ্রম চসার টু 20th সেঞ্চুরি। চসার থেকে 20th সেঞ্চুরি পর্যন্ত ক্লাসিক্যাল লিটারেচার কিন্তু ইংলিশ লিটারেচারকে ইনফ্লুয়েন্স করছিল। এবার 3 আর্লি গ্রেট ড্রামাটিস্ট কারা ছিল? এক হচ্ছে থমাস কিট, যিনি স্প্যানিশ ট্র্যাজেডি লিখেছেন। দ্য প্লে পপুলারাইজড, এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি ছিল। এটা স্ট্রং সেনেকান ইনফ্লুয়েন্স দেখায়, যেখানে ভায়োলেন্স ব্লাডশেড রয়েছে। হেরোনিমো এখানে যে বিকেম ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ রিভেঞ্জ হিরোজ। এখানে হেরোনিমো এটা কিন্তু রিভেঞ্জ হিরোতে পরিণত হয়েছিল। নেক্সট কিছু ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো ট্রান্সফর্মড ইংলিশ ট্র্যাজেডি থ্রু হিজ পাওয়ারফুল ব্ল্যাঙ্ক ভার্স। কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সের জন্য বিখ্যাত ছিল। হিজ ড্রামাটিক ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ দ্য মার্লোস মাইটি লাইন। এটা মার্লোস মাইটি লাইন নামে পরিচিত ড্রামাটিক ল্যাঙ্গুয়েজ। দ্য হিরো খুব অ্যাম্বিশিয়াস ছিল এবং ওভার রিচার্জ ছিল, যারা আনলিমিটেড পাওয়ার চাইতো, ওয়েলথ চাইতো, নলেজ চাইতো। নেক্সট মেজর প্লে এবং তাদের হিরো কি কিছু ট্যাম্বুলাইন পুরো দুনিয়াকে জয় করতে চেয়েছিল। ডক্টর ফাস্টাস সে আনলিমিটেড নলেজ চেয়েছিল। জিও ম্যাল্টা ব্যারাবাস একটা ম্যাকিভেলিয়ান ভিলেন ছিল, সে আনলিমিটেড ওয়েলথ চেয়েছিল। এডওয়ার্ড টু সে নিজের পলিটিক্যাল অথরিটি স্যাক্রিফাইস করে দিয়েছিল পার্সোনাল লাভের জন্য। সো মার্লোর যে ড্রামা তার ইম্পর্টেন্ট ফিচার কি ছিল? মাইটি ব্ল্যাঙ্ক ভার্স, গ্র্যান্ড রেথরিক, ওভার রিচিং হিরো, অ্যাম্বিশন, পাওয়ার, নলেজ, প্যাশন, ট্র্যাজিক ডাউনফল, ইটিসি। উইলিয়াম শেক্সপিয়ার বিগ্যান হিজ ড্রামাটিক ক্যারিয়ার আন্ডার ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স। ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্সে কিন্তু আন্ডারে শেক্সপিয়ার তার ক্যারিয়ার বিগ্যান করেছিলেন। হি সুন ডেভেলপড এ ইউনিক ড্রামাটিক স্টাইল বিয়ন্ড ইটস প্রিডেসেসর্স। তিনি তার যে পূর্বসূরি তাদের থেকে আলাদা ইউনিক ড্রামাটিক স্টাইল কিন্তু ডেভেলপ করছিলেন। হিজ আর্লি প্লেজ ইনক্লুড দ্য কমেডি অফ এরর্স এন্ড রিচার্ড III। তার আর্লি প্লের মধ্যে কোনটা ছিল? কমেডি অফ এরর্স ছিল, রিচার্ড III ছিল। হিজ ড্রামা কম্বাইন্স ট্র্যাজিক সিরিয়াসনেস উইথ কমিক ভাইটালিটি অ্যান্ড সাইকোলজিক্যাল রিয়ালিজম। তার ড্রামার মধ্যে ট্র্যাজিক সিরিয়াসনেসের সঙ্গে কমিক ভাইটালিটি এবং সাইকোলজিক্যাল রিয়ালিজম কম্বিনেশন দেখতে পাওয়া যায়। আর মোর অ্যাবাউট শেক্সপিয়ার উইল বি কভার্ড সেপারেটলি ইন ডেডিকেটেড ভিডিও। এই শেক্সপিয়ার সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও আমি সামনে দেবো। নেক্সট কি বলছে রেনেসাঁ ড্রামা সিগনিফিকেন্স হচ্ছে দ্য ইউনিভার্সিটি উইট এস্টাবলিশ দ্য ফাউন্ডেশন অফ এলিজাবেথান ড্রামা। এই এলিজাবেথান ড্রামা এস্টাবলিশের ক্ষেত্রে ইউনিভার্সিটি উইটস এলিজাবেথান ড্রামা এস্টাবলিশের ক্ষেত্রে ইউনিভার্সিটি উইটস কিন্তু গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন দিয়েছিল। থমাস কিড পপুলারাইজড রিভেঞ্জ ট্র্যাজেডি পপুলারাইজ করেছিল। ক্রিস্টোফার মার্লো রেভলিউশনাইজ ইংলিশ ট্র্যাজেডিতে রেভলিউশন এনে দিয়েছিল ক্রিস্টোফার মার্লো। আর উইলিয়াম শেক্সপিয়ার পারফেক্টেড দ্য ড্রামাটিক ট্র্যাডিশন এস্টাবলিশড বাই হিজ প্রিডেসেসর্স। এবং তার পূর্বসূরিরা যে ফাউন্ডেশন তৈরি করেছিল সেই ড্রামাটিক ট্র্যাডিশনকে আরো পারফেকশনে পরিণত করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। সো আজকে আমরা এই পর্যন্তই করলাম। এরপরের দিন আমরা আলোচনা করবো রেনেসাঁ প্রজ এবং যে ইম্পর্টেন্ট ফিগার্স, তাদের ইম্পর্টেন্ট ওয়ার্কস, এইগুলো। সো যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।